তোমরা তো সবাই আছো, তাই না? আমি শুরু করে দেই ক্লাসটা। ঠিক আছে ম্যাম। আম, আমরা তো এর আগে আমাদের ক্লাসগুলোতে গত লাস্ট ক্লাসে কি পড়েছিলাম তোমাদের মনে আছে? লাস্ট ক্লাসে ম্যাম আমরা ওই যে বায়ুমণ্ডল, তারপরে বায়ুমণ্ডল এগুলা নিয়ে আলাপ করছিলেন। ওই যে আর তোমরা সবাই কি মানে লিখে রাখতো? যারা বাসায় আছো, যারা লিখে রাখার মতন অবস্থায় আছো, তারা কি লিখে রাখছো যে প্রত্যেক দিনের তোমরা একটা ছোট্ট চটি খাতা নিবে, সেই চটি খাতার মধ্যে প্রতিদিনের তারিখটা লিখবে, যেদিন যেদিন ক্লাস হচ্ছে এবং সেই ক্লাসে কি কি টপিক পড়ানো হলো। আমি যদি এরকম বলি যে তোমরা এই প্রশ্নটা ইয়ে করো, তোমাদের প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, তখন কিন্তু তোমরা ইয়ে করবা, সেটা লিখে রাখবা। ঠিক আছে? ঠিক আছে ma'am। ওকে। আজকে আমরা আরেকটা টপিক পড়ব, সেটা হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুস। সারা বিশ্ব জুড়ে বৈশ্বিক যে নানা ধরনের পারিবেশিক সমস্যা দেখা দিয়েছে, এগুলো সম্পর্কে পড়বো। সমস্যাগুলো কি সেটা পড়বো, কেন সৃষ্টি হলো সেটা পড়বো, এবং কিভাবে সেটা তা থেকে উতরানো যায় আমরা সেটা পড়বো। আমরা প্রথমে একটা টপিক পড়বো, সেটা হচ্ছে ওজোন স্তর হ্রাস এবং ওজোন স্তরে যে একটা ছিদ্র তৈরি হয়েছে সেটা সম্পর্কে। এটা খুব খেয়াল করে শুনবে। ওজোনের ওজোন নামে যে গ্যাসটা আছে, সেই গ্যাসগুলো শুধুমাত্র সেই গ্যাসগুলো একটা পাতলা স্তর বা পাতলা একটা লেয়ার আমাদের পৃথিবীর উপরে, যে বায়ুমণ্ডলটা আছে আমাদের পৃথিবীর সাথে লেগে আছে, যে বায়ুমণ্ডলটা মানে যে স্তরটা আমরা জানি যে আমাদের আচ্ছা, আমি প্রথমে বলি, আমাদের বায়ুমণ্ডলে মোট 7টা লেয়ার আছে। পৃথিবীর মাটিতে বা পৃথিবীর সাথে লাগোয়া একটা লেয়ার আছে, তার উপরে আরেকটা, তার উপরে আরেকটা, এইভাবে মোট 7টা লেয়ার আছে। এগুলোর নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার, তারপরে হচ্ছে আয়নোস্ফিয়ার, তারপরে হচ্ছে এক্সোস্ফিয়ার। স্ফিয়ার কথাটার মানে হচ্ছে মণ্ডল। তাহলে আমরা ইংলিশে আমি যে ইংলিশের নামগুলো বললাম, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এগুলো তোমরা বাংলা যখন লিখবে তখন লিখবে ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, এভাবে, মানে স্ফিয়ারে বাংলাটা। তো এনিওয়ে, আমরা 7টা লেয়ার সম্পর্কে এই কোর্সে তো পড়ছিলাম, আমরা শুধুমাত্র আমাদের পৃথিবীর সাথে লাগোয়া যে বায়ুমণ্ডলের স্তরটা আছে সেটা সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। দেখো, ট্রপোস্ফিয়ারের ঠিক উপরে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারটা যেখানে শেষ হয়েছে আর তারপরের স্তরটা যেখান থেকে শুরু হয়েছে, তার মানে স্ট্র্যাটোস্ফিয়ার, এই দুটোর মানে যেখানে সংযোগস্থল, সেই সংযোগস্থলের ঠিক মাঝখানে শুধুমাত্র ওজোন গ্যাস দিয়ে একটা লেয়ার তৈরি আছে। এই গ্যাসের লেয়ারটার কাজ হচ্ছে সূর্যের থেকে যে রশ্মিগুলো পৃথিবীতে আসতে চাচ্ছে, সেই রশ্মিগুলোর মধ্যে আমাদের প্রাণী, উদ্ভিদ, পরিবেশের জন্য ক্ষতিকারক যে রশ্মিগুলো আছে, সেই রশ্মিগুলোকে আটকে ফেলা, ছাঁকনির মতন ছেঁকে তারা শুধু ওই ওজোন স্তরটা শুধুমাত্র ভালো রশ্মি, আমাদের পৃথিবীর সমস্ত জগতের জন্য যেটা নাকি মঙ্গলজনক, সেই রশ্মিগুলোকে পৃথিবীতে আসতে দেয়, বাকিগুলাকে সে ছাঁকনির মতন ছেঁকে বাধাগ্রস্ত করে ওগুলোকে মহাশূন্যে ফিরিয়ে দেয়। এখন এই ওজোন স্তরটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওজোন স্তরের যেটুকু পুরুত্ব ছিল, ওজোন স্তরে যে পরিমাণ ওজনের গ্যাসের অণু থাকার কথা, সেটা কমে গিয়ে ওজোন স্তরটা পাতলা হয়ে গেছে। এবং পাতলা হয়ে যাওয়াতে যেটা হয়, ধরো আমরা যখন চায়ের একটা ছাঁকনি অনেক বছর ধরে ব্যবহার করি, একটা সময় দেখা যায় কি ছাঁকনির জালিগুলোর মধ্যে হালকা ছিদ্র ছিদ্র হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, এবং চা পাতাটা ওখান দিয়ে পড়ে চায়ের সাথে কাপের মধ্যে পড়ে যায়। তখন চা খেতে গেলে দেখি আমরা কাপের নিচে ওই চায়ের
ওই চা পাতাগুলো আছে, ঠিক সেরকমই এই ওজোন স্তর যখন নাকি তোমার নানা কারণে পাতলা হয়ে গেল, তখন ওটার মধ্যে ওজনের গ্যাসের পরিমাণ, অণুর পরিমাণ কমে যাওয়াতে সেগুলো ছাঁকড়া ছাঁকড়া হয়ে পাতলা পাতলা হয়ে ফোঁটা ফোঁটা হয়ে গেল, এবং সেই ফুটোগুলো দিয়ে সূর্যের যে খারাপ রশ্মিগুলো আছে, ক্ষতিকারক রশ্মিগুলো আছে আমাদের পৃথিবীর জন্য, সেগুলো প্রবেশ করা শুরু করলো। অতি বেগুনি রশ্মি, অতি লোহিত রশ্মি, এরকম আরও অনেকগুলা নাম আছে। এই রশ্মিগুলা মানে সূর্যের আলোর মধ্যে অনেকগুলা আছে, উপাদান আছে। সেই উপাদানগুলোর মধ্যে এগুলো হচ্ছে আলট্রাভায়োলেট রে, ইনফ্রারেড, এই যেগুলো আমরা যেগুলোর নাম বলছি, এই ধরনের কি হলো, এগুলো পৃথিবীর গাছপালা নষ্ট করলো এবং পৃথিবীর প্রাণীদের একটা বড় ধরনের ক্ষতি শুরু হলো। স্কিনের মধ্যে এই রশ্মিগুলো পড়ে স্কিনের পরবর্তীতে আরও স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়। আজকে থেকে 20 বছর আগে হঠাৎ করে ক্যান্সারের পরিমাণ পৃথিবীতে অনেক বেড়ে গিয়েছে। এর ক্যান্সার, ওর ক্যান্সার, তার ক্যান্সার, এটার একটা বড় কারণ এই স্তর পাতলা হয়ে এবং ছাকড়া ছাকড়া হয়ে ছিদ্র হয়ে গেছে বলে খারাপ রশ্মিগুলো, খারাপ ঠিক বলা না, ক্ষতিকারক রশ্মিগুলো আমাদের শরীরে নানা ধরনের রিয়াকশন, আমরা অসুস্থ হয়ে গেলাম। স্কিন ক্যান্সার অনেক বেড়ে গিয়েছিল ইভেন প্রাণীদের মধ্যে। গাছের আগামরা একটা রোগ দেখা দিল সুন্দরবনের অনেক গাছের একদম উপরের যে আগাটা, সেই আগাগুলো পাতাগুলো মরে মরে গাছটা শেষ হয়ে গেছে এই ক্ষতিকর রশ্মিগুলোর কারণে। এটা প্রথমে পৃথিবীতে বোঝা যাচ্ছিল না যে কেন এই জিনিসটা হচ্ছে। ইতিমধ্যে 1980-র দশকে কিছু বিজ্ঞানী, ওনারা দক্ষিণ মেরুতে, আমাদের পৃথিবীর একেবারে সর্বদক্ষিণে যে দক্ষিণ মেরু এবং আমাদের একটা বরফে আচ্ছাদিত মহাদেশ আছে যেটাকে আমরা অ্যান্টার্কটিকা বলি, সেই অ্যান্টার্কটিকায় ওনারা একটা অন্য গবেষণায় গিয়েছিলেন। বরফের পুরো স্তরের নিচে অনেক খনিজ পদার্থ আছে। তো কানাডা এবং ইউরোপের আর রাশিয়া সম্ভবত, এরা 3টা দেশের কিছু বিজ্ঞানীকে সেখানে পাঠালেন যে ওই খনিজগুলো পরীক্ষা করতে। তো ওই বিজ্ঞানীরা কাজ করার সময় ওনারা দেখলেন, খেয়াল করলেন, যেহেতু অ্যান্টার্কটিকার আকাশটা খুব পরিষ্কার, সব কিছু একদম জল মানে জল জল করে, ওখানে গাড়ি ঘোড়ার ধোঁয়া নাই বা ইন্ডাস্ট্রি ধোঁয়া নাই, আকাশ ঘোলা হয়ে থাকে না, খুব পরিষ্কার আকাশ। তো বিজ্ঞানীরা কাজ করার সময় দেখলেন যে একেবারে ওই অ্যান্টার্কটিকার উপর থেকে শুরু করে সমুদ্রের উপর দিয়ে দক্ষিণ আমেরিকার পর্যন্ত একটা বড় অংশে আকাশে দেখা যাচ্ছে যে কোনো একটা সমস্যা, মানে ওই জায়গাটায় মনে হচ্ছে যে একটা লম্বা লাইনের মতো, তারপরে হচ্ছে একটা গোল, আর বাকিটা হচ্ছে একটা লম্বা লাইনের মতন। চিন্তা করে গেলেন। তখন ওনারা যখন ফিরে আসলেন, তখন ওনারা এই বিষয়টা অন্যান্য সায়েন্টিস্টদের সাথে, নাসার সাথে এবং রাশিয়ার যে আকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে কথা বললেন, জানালেন যে দেখেন এটা আপনাদের দেখার দরকার, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার, এটা ছোটোখাটো ব্যাপার না। তখন ওনারা এটা পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেখলেন পৃথিবীর যত রকমের ক্ষতিকারক গ্যাসগুলো আমাদের আছে, সেই গ্যাসগুলো আমাদের মাটি থেকে উপরের দিকে উঠতে 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 একেবারে ট্রপোস্ফিয়ারের শেষ সীমানায় ওজোন স্তরে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে। বাধাপ্রাপ্ত হয়ে ওখানেই তারা জমা শুরু করেছে। তারা ওজনের যে অণুগুলো সেগুলোকে ভেঙে ফেলছে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে। তখন দেখা যাচ্ছে যে ওজোন স্তরে পাতলাও হয়ে গেছে, ওজনের অণুগুলোকে ভেঙে ফেলছে, আবার পাতলা হয়ে যাওয়াতে ফোঁটা ফোঁটা হয়ে গেছে।
ক্ষতিকারক গ্যাসগুলো গিয়ে ওখানে ওজোন স্তরে ক্ষতি করলো, এই গ্যাসগুলো সম্পর্কে আমরা একটু জানি। এই গ্যাসগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস বলা হয় এই গ্যাসগুলোর নাম। কেন গ্রিন হাউস গ্যাস পরবর্তীতে বলবো। এই গ্যাসগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, সালফার অক্সাইড, কার্বন মনোক্সাইড, জলীয় বাষ্প। এই সবগুলো আমাদের কোথা থেকে উৎপাদন হয়? প্রকৃতি থেকে এমনিতেই জলীয় বাষ্প উৎপাদন হয়। কার্বন ডাইঅক্সাইড, মিথেন গ্যাস এসব প্রাকৃতিকভাবে কিন্তু হ্যালো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে যেটুকু প্রাকৃতিকভাবে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য উদ্ভিদ এবং প্রাণীর জন্য প্রয়োজনীয় কিন্তু তার পাশাপাশি আমরা আমাদের নানান ধরনের কর্মকাণ্ড, যেমন আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে যা কিছু উৎপাদন হচ্ছে সেগুলো থেকে আমরা কিছু গ্যাস বের করে দিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আর আমরা মানুষেরা যখন শ্বাস গ্রহণ করি আমরা অক্সিজেন নিয়ে, শ্বাস ছেড়ে দিই তখন আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। গাছ কী করে দিনের বেলায় সে ওই কার্বন ডাইঅক্সাইডটাকে শুষে নেয়। সে সূর্যের আলো, তারপরে মাটি থেকে সে পানি সংগ্রহ করে, অন্যান্য মিনারেলস বা খনিজ পদার্থ সংগ্রহ করে সে তার নিজের ভিতরে তার খাবার রান্না করে সে অক্সিজেন ছেড়ে দেয়। কার্বন ডাইঅক্সাইডটাকে তাহলে বাতাস থেকে কে শুষে নিচ্ছে? গাছ। এখন আমরা পৃথিবীতে মানুষের সংখ্যা অনেক বাড়িয়ে ফেলছি। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আমাদের গাছগুলোকে পোড়ানোর কারণেও হচ্ছে, এরকমভাবে অন্যান্য ইন্ডাস্ট্রি থেকেও কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছাড়ছে, যার জন্য পৃথিবীতে যতটুকু প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকার কথা তার থেকে অনেক বেড়ে গেছে। এই যে বেড়ে গেল, এদেরকে কমানোর দায়িত্ব হচ্ছে গাছের। তো আমরা গাছকে কেটে কী করছি? আমরা সব গাছ কেটে ফেলছি। আমাদের চারপাশে যত আমাদের বাড়ির উঠানের গাছগুলো কাটছি, আমরা বন জঙ্গলের গাছ কাটছি, আমরা আমাজনের যে আমাজনের বন দক্ষিণ সেই আমাজনের বনও আমরা কিন্তু অনেক আমাদের সুন্দরবনের অনেক গাছ আমরা কেটে ফেলেছি। চট্টগ্রামের গাছগুলোকে আমরা অনবরত থাকছি। এই যে গাছ কেটে ফেলছি, কিন্তু আবার গাছের যে খাদ্য রান্না করার জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড, এটাকে আমরা সবভাবে অনেক তৈরি করছি। তো এগুলো তখন কি করে? বায়ুর প্রবাহের সাথে ভাসতে একদম উপরের দিকে উঠে যায়। এটা আমি কার্বন ডাইঅক্সাইডের কথা বললাম। আরও যে অনেকগুলো গ্যাসের নাম বললাম, এরকম নানা কারণে গ্যাসের নাম আছে, যেটার নাম ফ্লুরোকার্বন। এই ফ্লুরোকার্বন গ্যাসটাকে 1980 দশকে মানে এই যে অ্যারোসল ব্যবহার করি যে মারার জন্য, তারপরে আমরা যে ইয়েটা ব্যবহার করি এরকম করে চাপ দিলে ফস করে বের হয়, ওটা কিন্তু আসলে একটা গ্যাস, লিকুইডের সাথে গ্যাস মেশানো থেকে আমরা চাপ দিলে গ্যাস আর লিকুইড ফুস করে এরকম করে বের হয়। ওই রেফ্রিজারেটরে আমরা যে গ্যাস ব্যবহার করি, এসিতে যে গ্যাস ব্যবহার করি, এগুলি সব কিন্তু ওই সময় ফ্লুরোকার্বন নামে একটা গ্যাস ব্যবহার করা হতো। এই ফ্লুরোকার্বনও ব্যাপক পরিমাণে গিয়ে আকাশে শেষ লেয়ারে আটকে গেল। তো এইভাবে দেখা গেল যে যে ক্ষতিকারক গ্যাসগুলো আছে এগুলো গিয়ে ওজোন লেয়ারের নিচে জমা হতে থাকলো। আরেকটা গ্যাস আছে, সেটা হচ্ছে মিথেন গ্যাসটা কিন্তু তৈরি হয় প্রাকৃতিকভাবে, দুইভাবে তৈরি হয়। একটা হচ্ছে যখন আমরা কিছু পানি থাকে, দেখবে যে ধান গাছের গোড়ায় উদ্ভূত হয়, ধান গাছের গোড়ায় যখন পানি থাকে তখন সেখানে মিথেন গ্যাস উৎপাদন হয়। আরেকটা হয় গরু প্রথমে কি করে, গরু ঘাস খায়, কিন্তু ঘাসগুলোকে সে চিবিয়ে গিলে ফেলে না, এগুলিকে তার গলার নিচে এই জায়গাটায় জমায়।
জমিয়ে তারপর সারাদিন পরে এক জায়গায় বসে ওইগুলোকে সে আবার তার মুখে ফেরত নিয়ে আসে, এনে ওটাকে সে ভালো করে মুখ দিয়ে পিষে তারপরে সেটাকে সে আবার তার গলার নালি, মানে খাদ্য নালি দিয়ে পেটে পাঠিয়ে দেয়। এই যে এটাকে আমরা কি বলি গ্রামের ভাষায়, যে জাবর কাটা। গরুর এই জাবর কাটার ফলে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উৎপাদন হয়। প্রচুর পরিমাণে মিথেন গ্যাস। যারা গোবরকে লাকড়ি হিসাবে ব্যবহার করে তারা জানে, তারা মিথেন গ্যাস উৎপাদন করে। এই মিথেন গ্যাস উৎপাদনের পাশাপাশি আমরা নানা ধরনের ইন্ডাস্ট্রিতে মিথেন গ্যাস ব্যবহার করি। গাড়ির যে কার্বন ধোঁয়া, সেটা থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করি। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা অতিরিক্ত ব্যবহার করা হয়েছে এবং গাছ কমিয়ে ফেলার কারণে এটা আরও বেড়ে গেছে। এই যে আমাদের নানাভাবে গ্যাসগুলো, ক্ষতিকারক গ্যাসগুলো গিয়ে ওজোন স্তরে পৌঁছালো, ওজোন স্তরের অণুগুলোকে এই গ্যাসগুলোর সাথে কেমিক্যাল রিয়াকশন করে ওগুলোকে ওজোন হিসাবে রাখলো না, ওটাকে ভেঙে অন্যান্য গ্যাস পরিণত করে ফেললো। সেটা ঢুকে গেল। এটা যখন জানা গেল তখন সারা বিশ্ব জুড়ে বিভিন্ন ধরনের যে ইন্টারন্যাশনাল পরিবেশিক যে আন্তর্জাতিক কনফারেন্সগুলো আছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হলো এবং সবচেয়ে বেশি কার্বন উৎপাদন করে ইন্ডাস্ট্রি থেকে, গাড়ি থেকে যে দেশগুলো, হ্যাঁ, সাধারণত ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি বলতে বা শিল্প উন্নত কান্ট্রি বলতে আমরা উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশ কি বুঝিয়ে থাকি, চায়না, রাশিয়া, হ্যাঁ, এরা ইন্ডাস্ট্রিয়ালি খুবই উন্নত। এরা সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন করে। সেই সাথে জাপান তার গাড়ি উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার করতো। এইসব দেশগুলোকে ওই আন্তর্জাতিক যে কনফারেন্সগুলো হলো, পরিবেশিক কনফারেন্সগুলো বলল যে আপনারা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ বন্ধ করেন, আপনারা মিথেন গ্যাসের নিঃসরণ বন্ধ করেন, আপনারা ক্লোরোফ্লোরো কার্বন গ্যাসের ব্যবহার বন্ধ করেন। তা না হলে পরে আমাদের এই ওজোনের স্তর যদি আরও ক্ষয় হয়, একদম আটলান্টিক মহাদেশের উপরে, অ্যান্টার্কটিকা মহাদেশের উপরে একদম পুরো মহাদেশ জুড়ে গোল হয়ে ফুটা হয়ে গেছে। কারণ এই বাতাস নামতে নামতে একদম দক্ষিণে নেমে অ্যান্টার্কটিক মহাদেশের উপরে গোলাকার আকৃতি ধারণ করেছে এবং সেইখান থেকে একটা লাইন, লম্বা একটা লাইন দক্ষিণ আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে। তো এই তখন তারা কথা দিলেন যে হ্যাঁ ঠিক আছে, এটার আমরা গুরুত্ব বুঝছি, এটা আমাদের জন্য, সারা পৃথিবীর অস্তিত্বের জন্য কতখানি ক্ষতিকারক। সো আমরা এটা আর করবো না, আমরা ব্যবহার করব না। আমরা যেই কাজে এই গ্যাসগুলো ব্যবহার করতাম সেই কাজে এই গ্যাসগুলোর পরিবর্তে আমরা অন্য গ্যাস ব্যবহার করব। এইভাবে তারপরে দেখা গেল যে 2000 সালের 2020-এর দিকে আস্তে আস্তে এই যে মানে পাতলা হয়ে গেছিল স্তরগুলো, ছোট ছোট ছিদ্র হয়ে গিয়েছিল, এগুলো আস্তে আস্তে ভরাট হওয়া শুরু হলো। মানে হচ্ছে যখন ওখানে ক্ষতিকারক গ্যাসগুলো পৌঁছানো কমে গেল, তখন অক্সিজেনের ওজোনের যে অণুগুলো তারা আবার আস্তে আস্তে নিজেদের বৈশিষ্ট্য ফিরে পেল, তারা আবার ওজোন গ্যাস হিসাবে থাকলো। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওজোন গ্যাসের স্তরটা যেটা, এইখানে ওজোনের যে অণুগুলো তাদের হচ্ছে কি অক্সিজেনের অণুর 2টা হাত আমরা জানি, আর ওজোনের অণুর 3টা হাত। তো ওরা কি করে, কন্টিনিউয়াসলি নিজেদের মধ্যে হাত ধরতে থাকে, ছাড়তে থাকে, যার জন্য ওজোনের অণুগুলো ওজোনের স্তরের মধ্যে প্রাকৃতিকভাবেই কন্টিনিউয়াসলি ভাঙতে থাকে, আবার তৈরি হতে থাকে। ওজোনের অণু স্থির না, সে অনবরত তার 2 হাত 3 হাত 3 হাত 2 হাত এরকম ভাঙতে থাকে আর করতে থাকে। এর মধ্যে যখন গিয়ে অন্যরা ডিস্টার্ব করে, মানে নিজেরাই তারা একটা মানে সৃষ্টি আর মানে ঘটনার মধ্যে থাকতে থাকে। তার মধ্যে যখন অন্য গ্যাসগুলো গিয়ে ঢোকে তখন সেই ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়। এরপরে দেখা গেল যে ওজোনের যে হোল, এটাকে আমরা বলি হোল, মানে গর্ত হয়ে গেছে, মনে হচ্ছে যেন এই ওজোন হোলটা আস্তে আস্তে রিপেয়ার হওয়া শুরু করেছে। এখন আমরা আরেকটা জিনিস যে বললাম যে আমরা বলবো যে গ্রিন হাউস গ্যাস কি। গ্রিন হাউস গ্যাসটা হচ্ছে যে গ্রিন হাউস নামে একটা কাচের ঘর থাকে শীত প্রধান অঞ্চলে, যেখানে যথেষ্ট শীত, কোনো ধরনের ফল মূল সবজি কোনো কিছুই
করা যায় না, ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডার কারণে সেখানকার মানুষেরা কাচের একটা ঘর তৈরি করে। ওই ঘরটার ওই ইয়েটা, চালটাও কাচের থাকে এবং সিস্টেমটা এমন থাকে যে যখন দিনের বেলায় সূর্যের আলো কিছুটা প্রবেশ করে, তারা তখন ওই ঘরের ছাদটা এভাবে ওপেন করে দেয়। তখন ওই কাচের ঘরের মধ্যে তারা তাদের সবজি বা তাদের ফল গাছ বা তাদের ধরো ধান, ভুট্টা ক্ষেত, ভুট্টা চাষ, এইসব কিছু ওই বড় বড় কাচের ঘরের মধ্যে তারা করে। কাচের ঘরের ছাদটা ওরা ওপেন করে দেয়। ওপেন করে দিলে সেখান দিয়ে কী হয়, রোদ ঢোকে, সূর্যের আলো ঢোকে। ঢোকার পরে একটা নির্দিষ্ট সময়ে তারা দেখে যে কাচের ঘরটা যথেষ্ট গরম হয়ে গেছে, কারণ কাচের ঘরের থেকে তাপ বের হতে পারে না, আটকে যায়। তখন তারা ছাদটাকে এভাবে আবার আটকে দেয়। হ্যাঁ, তাদের ওই টেকনোলজি আছে। আটকে দিলে ওই একটা নির্দিষ্ট উষ্ণতা ওখানে থাকে। ধরো সেখানে যদি ওরা ভুট্টা চাষ করে থাকে, তাহলে ভুট্টার জন্য যে পরিমাণ টেম্পারেচার দরকার সেইটুকু হওয়ার পরে তারা সেই চালটাকে বন্ধ করে দিয়ে ঘরটাকে ওই টেম্পারেচারে রাখে। আমরা এসি চালানোর সময় যখন দরজা বন্ধ করে দিই না, যে বাইরের রুমগুলোতে গরম, ওই রুমটার দরজাটা বন্ধ থাকাতে বাতাসটা ওই রুমটাকে ঠান্ডা করে। সেরকম ওরা ওই কাচের চালটা খুলে দিলে, তাপমাত্রাটা ঢোকার পরে চাল বন্ধ করে দিলে, যেই টেম্পারেচারটা তারা ওই ভিতরে রাখতে চাচ্ছে তাদের চাষবাসের জন্য, সেটুকু সেখানে থাকে। এইটাকে বলা হয় গ্রিন হাউস, যেহেতু সেখানে সবুজ রঙের ফসল ফলানো হয়, উদ্ভিদ ফলানো হয়। এখন পৃথিবীটা যেন একটা গ্রিন হাউস হয়ে গেছে, দিচ্ছে সূর্যের তাপকে, তার ক্ষতিকারক রশ্মিগুলোকে। নানা কারণে ওই যে ওজোন স্তরের নিচে নানান ধরনের ক্ষতিকারক গ্যাসগুলোর একটা লেয়ার তৈরি হয়ে গেছে, সে আর এই ক্ষতিকারক রশ্মিগুলোকে ফিরতে দিচ্ছে না। এবং তাপ যেটা ফিরে যাওয়ার কথা, সারাদিন সূর্যের আলো পড়ে, পৃথিবী উত্তপ্ত হয়, সূর্যাস্ত হয়ে যাওয়ার পরে সূর্যের আলো কিন্তু তাপে পরিণত হয়ে, এবার সেই তাপটা কিন্তু সারা রাতে ধীরে 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 মহাশূন্যে ফিরে যায় এবং পৃথিবীতে ভোরের বেলায় একটা সুন্দর আবহাওয়া থাকে। মানে টেম্পারেচারটা না শীত না উষ্ণ, সুন্দর একটা টেম্পারেচার থাকে। এটা অ্যালাউ করে না, নানান ধরনের গ্যাসের একটা বাধা তৈরি হয়। এটাকেই বলা হয় গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাস যেন সারা পৃথিবী হয়ে গেছে এবং এটারই প্রভাব আমাদের এই ওজোন স্তরের উপরে পড়ছে। আজকে আমরা পৃথিবীর পরিবেশিক যে দুইটা বড় ধরনের এটা বললাম। আমরা পরের দিন গ্রিন হাউস গ্যাস প্রাকৃতিকভাবে কীভাবে সৃষ্টি হয়, গ্রিন হাউস গ্যাস বলতে যেগুলোকে আমরা বুঝি, বাংলাদেশে গ্রিন হাউস গ্যাসের যে উৎসসমূহ, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কীভাবে বন্ধ করা যায় সেটা সম্পর্কে ইনশাআল্লাহ আগামী ক্লাসে করব। আমাদের তো আগামী ক্লাস মঙ্গলবার, তাই না? মঙ্গলবার টাইম দিয়েছি না? তানিয়া, হ্যাঁ ম্যাম। মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8টা না? জি ম্যাম। আচ্ছা, তাহলে আজকে আমরা এটুকুতেই শেষ করি, ঠিক আছে? তোমরা আচ্ছা সবাই ঠিক ভালো আছে থেকো। ম্যাম। ম্যাম, হ্যাঁ, আমাদের তো আজকে নিয়ে 3টা ক্লাস হয়ে গেল। আপনি তো বলছিলেন যে 3টা ক্লাস হলে তারপরে যে পিডিএফ দিবেন ক্লাসের। আচ্ছা, ওই যে আগামীকাল 3টা ক্লাস হয়েছে কিন্তু লেকচার শিট 3টা শেষ হয় নাই। আজকে 3 নাম্বার লেকচার শিটের অর্ধেকটা পড়ালাম। আগামী ও মঙ্গলবার ক্লাস শেষ করে তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।